নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নৈহাটিতে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা। যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, কানে হেডফোনটা পরতে তো একদমই ভুলো না। আমি তোমাদের সাথে আছি রিতম। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন অরুণব চ্যাটার্জি, নৈহাটি থেকে। দাদার সাথে কিছু ভয়ানক ঘটনা ঘটে, সেটাই আমাকে মেল করেছে। দাদা যেভাবে মেলটা করেছে আমি সেইভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। নমস্কার, আমার নাম অরুণব চ্যাটার্জি, আমার বাড়ি নৈহাটি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ানক চ্যাপ্টার। গল্পটা ঠিক শুরু হয় 2018-তে, শেষ হয় যেন কবে 2020 সালে। একটু একটু করে বোঝাচ্ছি গল্পটা কী ছিল। আসলে ঘটনাটা আমার সাথে না, আমার ওয়াইফের সাথে ঘটে। 2018-র ফার্স্টের দিকে আমার বিয়ে হয়। আমার ওয়াইফের নাম নন্দিতা। তো প্রথমে বলি, নন্দিতার ব্যাপারে আমি আস্তে আস্তে সব জানি, বিকজ আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। ওর একটা এক্স বয়ফ্রেন্ড ছিল যার নাম অভিজিৎ ছিল। তো যাই হোক, অভিজিতের সাথেও 3 বছরের সম্পর্ক ছিল। এবার কোনো কারণে ওদের সম্পর্কটা ভেঙে যায়, কিন্তু অভিজিৎ নন্দিতার পাড়াতেই থাকতো। তো ওদের পাড়ায় মানে নন্দিতার বাড়ি আর অভিজিতের বাড়ির খুব একটা মিল আছে, সেসব আমি জানতাম। তো বিয়ের পরে আমাদের খুব ভালোই চলছিল। ঘটনাটা ঘটে ওই দিন যেদিন অভিজিৎ মারা যায়। একদম অভিজিৎ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বাইকে করে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। 2018-র মার্চ মাস ছিল, ডেটটা আমার মনে নেই। তো যেহেতু অভিজিতের বাড়ি আর নন্দিতার বাড়ির খুব মিল ছিল, তো আবার সেই দিন যেদিন ও মারা যায় তার আগের দিন আমরা নন্দিতার বাড়িতেই ছিলাম। আমি আর আমার ওয়াইফ, মানে নন্দিতা আর আমি নন্দিতার বাড়িতেই ছিলাম। পরের দিন যখন সকালবেলা উঠে শুনি এরকম এরকম ব্যাপার, তো আমি বলি যাওয়াটা উচিত পাড়া থেকে। তো আমরা শ্মশানেও যাই, ঠিক আছে, ওকে পুড়িয়ে টুড়িয়ে দেয়। আমার অজান্তে একটা ঘটনা ঘটে, যেটা মারাত্মক সাংঘাতিক একটা ঘটনা। অভিজিতের একটা বাড়ির লোক, আমি তার পরিচয় দেব না এই গল্পের মধ্যে, অভিজিতের একটা বাড়ির লোক নন্দিতাকে একটা মিষ্টি দেয় খাওয়ার জন্য, মানে শ্মশান থেকে আসলে মিষ্টি টিষ্টি দেয়। তো আর অভিজিতের না অত আত্মীয় স্বজন ছিল না, তাই যা গেছে পাড়ার লোকই গেছিলো। তো নন্দিতা ওটা খায়, কিন্তু আমি তখন শ্মশান থেকে এসে স্নান টান করে নিই। আমি আর বেশি ওগুলোতে ইন্টারফেয়ার করি না। এবার আমি বুঝতেও পারি না একটা মিষ্টিতে এরকম কিছু হতে পারে। ও মিষ্টিটা খায়। প্রথম 1 সপ্তাহ আমি না খুব নর্মাল জিনিসটা ভেবেছি, মানে ও না খুব মুড অফ করে থাকতো। এবার আমার মনে একটা জিনিস চলতো কি, 3 বছর 4 বছরের একটা সম্পর্ক, সেই ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তাই হয়তো মন খারাপ। তো 1 সপ্তাহ পরে না আমি ওকে জিজ্ঞেস করি যে ছাড়ো, মুভ অন করো, দেখো ওর কপালে হয়তো ছিল। ও না আমার সাথে ঠিকঠাক কথা বলতো না। এরম করতে করতে 1-2 সপ্তাহ চলে গেল। তো একদিন আমার বাড়িতে আমার মা আমাকে ডাকে রান্নাঘরে, ডেকে বলে বাবু তোকে একটা কথা বলবো। আমি বলি হ্যাঁ বলো। বলছে নন্দিতার ব্যাপারে। আমি আবার মাকে জিজ্ঞেস করি কিছু হয়েছে নন্দিতার সাথে। বলে না, কিছু হয়নি, নন্দিতার না আচরণ খুব অন্যরকম লাগছে। আমি বলি অন্যরকম মানে কি হয়েছে? আমাকে আমার মা বলে নন্দিতা সকালবেলা ওঠে, স্নান টান কিচ্ছু করে না, খায়ও না। দুপুরবেলা যদি বেশি জোর জবস্তি করে, ডাকাডাকি করে, খাবার নিয়ে নিজের রুমে চলে যায়। রুমের ফ্যান সবসময় অফ, মানে বাইরে থেকে যদি তোমরা আওয়াজ শোনো, ফ্যানের তো একটা আওয়াজ থাকে, ফ্যানের কোনো আওয়াজ নেই, টিভির কোনো আওয়াজ নেই, লাইট অফ। সারাদিন নাকি ঘরে বসে থাকে। তো আমি বললাম ঠিক আছে, আমি কথা বলছি। আমি নন্দিতার কাছে গেলাম, গিয়ে ওকে বললাম যে কী সমস্যাটা কী হয়েছে তোমার। ও না একটা অদ্ভুত আচরণ, মানে রাগ দেখাচ্ছে আমার উপর, চিল্লামিল্লি করছে। তো এই রকম চলতে থাকে, ঠিক আছে, 1-2 সপ্তাহ এরকম চলছে। আমার ওর মধ্যে একটু একটু অশান্তি। আমি ওকে এক টাইমে বলেও দিই, তাহলে তোমার যখন ভালো লাগতো না আমাকে বিয়ে করলে কেন, ওকেই যখন এত ভালোবাসতে। এরকম আস্তে আস্তে অশান্তিটা বড় হয়। একটা টাইম পরে নন্দিতা ওর বাড়ি চলে যায়।
আমাকে ছেড়ে। আমি 2-3 দিন যাই না, ওর বাড়ির লোক আমাকে ডাকে, আবার নন্দিতার সাথে ঠিকঠাক করে ওকে বাড়িতে নিয়ে আসি। যেদিন ওকে বাড়িতে নিয়ে আসি, আমি ক্যালকুলেটলি ডেট বলতে পারবো 18 তারিখ ছিল, মার্চ মাসেরই। ছেলেটা 2-3 তারিখ মারা গেছে, ওরকম ঝগড়া টগড়া হয়ে 18 তারিখ আমি ওকে বাড়িতে এনেছি। তো বাড়িতে যখন এনেছি তখন কিন্তু ওর বিহেভিয়ার ঠিক ছিল। রাত 1টা বাজে, আমি ঘুমাচ্ছি। রাত 1টার সময় আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে যায় একটা বিড়বিড় শব্দে। আমি উঠে দেখি নন্দিতা চুল ফুল একদম ছেড়ে বসে রয়েছে আর গোঙাচ্ছে, আর না হাত দুটো মুঠো করে রেখেছে, আর না কিছু একটা বলছে বিড়বিড় করে, যে ভাষাটা আমি বুঝতে পারছি না। আমি ওকে অনেকবার ডাকি, ও না আমার কথার কোনো উত্তর দিচ্ছে না। আমি ওর কাঁধটা ধরে একটু নাড়িয়ে দিই, ও কেঁপে ওঠে। ও বলে কি হয়েছে, মানে ওর চোখের তলায় ডার্ক সার্কেল, চোখগুলো লাল হয়ে গেছে। মানে সেই টাইমে বিশ্বাস করো আমি ভয় পেয়ে গেছিলাম। আমি বলছি কি হয়েছে তোমার? ও বলছে না কিছু হয়নি বলে না ও শুয়ে পড়ে। পরের দিন আমি যখন ওকে জিজ্ঞেস করি, ও কিছু বলে না। আস্তে আস্তে জিনিসটা খুব বাড়তে থাকে। নন্দিতা প্রায় রাতে এরম উঠে বসে থাকে। একদিন তো এরম হয়েছে, আমি উঠে দেখছি নন্দিতা নেই, রাত 2-3টে বাজে। কোথায় গেছে কোথায় গেছে? আমি ছাদে যাই, ছাদে গিয়ে দেখি নন্দিতা একা একা হাঁটাহাঁটি করছে আর বিড়বিড় করছে। তো আমি ওকে ডাক্তার দেখাই যে ওর এমন ঘুমের মধ্যেও হাঁটাচলা করছে, বিড়বিড় করছে। তো অনেক চিকিৎসা হয়, তো ওর না কিছুই হচ্ছে না। মানে প্রত্যেক দিন রাতেই এরকম কিছু না কিছু ঘটে। তো আমি কি করতাম না, গেটটাকে লক করে রাখতাম আমাদের, যাতে ও না বাইরে না বেরাতে পারে। ঠিক এরকম একদিন ও না ধিপ ধিপ করে একটা আওয়াজ হচ্ছে, রাত তখন 2:15-20 বাজে। আমি উঠি, উঠে দেখি নন্দিতা না নিজের মাথায় বাড়ি মারছে দরজাটায় প্রচণ্ড জোরে জোরে, আর না অভিজিতের নাম নিচ্ছে বারবার করে। আমি উঠে ওকে যতবার শোয়াতে চাইছি, ও না খুব রোগা, প্রথমে বলি আমার ওয়াইফ প্রচণ্ড রোগা। এবার ওকে যতবার শোয়াতে চাইছি ও আর শুচ্ছে না। ও না ওরকমই করে যাচ্ছে, মাথায় বাড়ি মারছে, নিজের মতো একটা রাগ দেখাচ্ছে। এবার আমি যত চেষ্টা করছি হচ্ছে না, আমারও ভয় লাগছে যে কি হলো। এবার যেটা ঘটে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওকে আমি প্রচণ্ড জোরে মানে ধাক্কা দিয়ে খাটের ওপরে ফেলে বলি কি হয়েছে তোমার? লাইটটা জ্বালাই, নন্দিতার দিকে তাকাই, যেটা দেখি হয়তো আমার জায়গা অন্য কেউ হলে ওখানে কি করতো সে নিজেও জানে না। মানে নন্দিতার চোখ উল্টানো, নাক দিয়ে ভ্যাক ভ্যাক করে রক্ত বেরাচ্ছে, গল গল করে রক্ত বেরোচ্ছে, ওর সারা শরীর রক্তে ভেজা, আর ওর পুরোনো চোখ উল্টে একদম সাদা হয়ে রয়েছে। আমি চিৎকার করি প্রচণ্ড জোরে, আমার বাবা মা দৌড়ে আসে। তো ওকে না আমরা সঙ্গে সঙ্গে হসপিটাল ট্রান্সফার করি, সঙ্গে সঙ্গে। ওর প্রায় 104-5 মতো জ্বর, আর না ও লাফাচ্ছে, কেউ ওকে ধরে রাখতে পারছে না। লাস্টে ডাক্তাররা ওকে বেডের সাথে বেঁধে রেখেছে। শেষে আমার মা বলে কিছু তো একটা অন্যরকম ঘটছে। তো কোনো রকম একটা পুরোহিত ডেকে আনে ওই হসপিটালেই। তো উনি একটু ঝাড়িয়ে ফাড়িয়ে দেয়, বলে যে ভয় পেয়েছে। তো যাই হোক, তারপরে না 2-3 সপ্তাহ খুব ভালো থাকে, ওকে একটা তাগাও দেওয়া হয়। তো ঠিক ওকে ওই ঠাকুরমশাই আবার এটাও বলে হনুমান চালিসা জপ করতো, ও করতো। 2-4 সপ্তাহ খুব ভালো যায়। আমার বউ প্রেগনেন্ট ছিল সেই টাইমে, 2019 পড়ে গেছে তখন। মানে 2-3 সপ্তাহ মানে কি 1 মাস মতো কোনো এরকম সমস্যা হয়নি। ঠিক আমার ওয়াইফ মানে একদম সুস্থ, আমার ওয়াইফ প্রেগনেন্ট 2-3 মাস, 2019 তখন পড়ে গেছে, ফেব্রুয়ারি মার্চ চলছে। ঠিক যেই টাইমটাতে ওই ছেলেটা মারা যায় মার্চ মাসের, মানে অভিজিৎ যেই টাইমটাতে মারা যায়, যেই ডেটে মারা যায়, আমি সেদিন না একটু তাড়াতাড়ি বাড়ি আসি, কেন আমার মনে না একটা ভয় ছিল, আমাদের ফার্স্ট বেবি প্রথম কথা। আমি আসি, পুরো ঘর অন্ধকার, বাবা মা একটা ঘরের মধ্যে টিভি দেখছে। আমি সচরাচর না ঘরে গিয়ে আগে মাকে খুঁজি, তো মাকে ডাকছি, মা কোনো সাড়া নেই। এমনি দিন মা জল টল নিয়ে আসে, একদম চা ফা করবো নাকি জিজ্ঞেস করে। টিভির দিকে না হা করে দুজনেই তাকিয়ে আছে, আর টিভিতে না একটা নিউজ চ্যানেল চলছে যেটা আমাদের বাড়িতে কেউ দেখে না। মনে হচ্ছে না ওরা একটা কোনো ভাবনা চিন্তায় ডুবে রয়েছে। আমি না প্রচণ্ড ভয় পেয়ে যাই, আমার গা ফা কাটা দিচ্ছে, আর ঘরটা মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে।
আমি এবার সিঁড়ি করে, আমাদের যেহেতু ফার্স্ট ফ্লোরে আমরা থাকি, সিঁড়ি করে ওপরে যেতে যাব, একদম সিঁড়ির মাথায় নন্দিতা দাঁড়িয়ে আছে, চুল খোলা, আর আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বলি, কী হয়েছে তোমার, ওরমভাবে দাঁড়িয়ে আছো কেন? ও একটা হাসি দেয়, ও সিধা না সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায়। আমি চিৎকার করে ওকে তুলে, আমি বাবা মাকে ডাকছি, ওর মাথা ফেটে গেছে নন্দিতার, বাবা মার কোনো হুঁশ নেই। মানে আমি চিৎকার করে যাচ্ছি, কারো কোনো হুঁশ নেই। লাস্টে পাড়ার একজন কাকু আসেন, এসে আমাদের ঘরের সব লাইট ফাইট জ্বালায়, আমার বাবাকে ধাক্কা দেয়। তখন আমার বাবা আর মায়ের হোশ আসে, দৌড়ে এসে দেখে পুরো সিঁড়ি রক্তে রক্ত, আমার ওয়াইফ অজ্ঞান হয়ে রয়েছে। হসপিটালে নিয়ে যাই। সেদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখের একটা ঘটনা। আমার ফার্স্ট বেবি, সে নাকি পেটেই মারা যায়, কিন্তু কি করে গেল আমি বুঝলাম না, কারণ ও 2-3টে সিঁড়ি পড়েছে, আমি কিন্তু ধরে নিয়েছি সঙ্গে সঙ্গে। তো যাই হোক, তার কিছু মাস, মানে সেই টাইমটা তো চলে গেল, আমি সেই জিনিসটা নিয়ে আর ভাবছি না কি হলো, কারণ সেই টাইমে না মাথায় চলছিল না। সেই টাইমে আমি খুব স্যাড ছিলাম। 2-3 মাস পরে আবার সেম জিনিস, আমার ওয়াইফ প্রেগনেন্ট। 2020 পড়লো, ঠিক 2020 মার্চ মাস, মানে 2-3 মাস আবার খুব ভালো গেল। আবার ঠাকুরমশাইকে ডাকলাম, টাকাটা চেঞ্জ করে দিল, আবার খুব ভালো গেল। ঠিক 2020 মার্চ মাস, এবার আর আমি অফিসেই যাইনি। আমি দুপুরবেলা ওকে খাইয়ে দিয়ে বললাম, তুমি শো, আমি প্লেটগুলো ধুয়ে আসি। প্লেট ধুচ্ছি, মা আর আমি গল্প করলাম। আমি ওপরে গেলাম, নন্দিতা নেই। নন্দিতা কোথায়, নন্দিতা কোথায়? আমারই রুমের একটা ঘরের কোনায় বসে রয়েছে। আমি ওকে বলি, তুমি এখানে এইভাবে বসে আছো কেন? ও খালি একটা কথা বললো আমাকে, ওয়ার্ড আমার আজও মনে আছে। ও আমায় বললো, তোর বাচ্চাকে খেয়ে নিলাম বলে না আমার গায়ে ঢুলিয়ে পড়লো। আমি সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেলাম, আবার সেম কেস, আমাদের বাচ্চাটা নেই। এইবার আমি না বুঝতে পারছি যেটা হচ্ছে পুরোপুরি একটা প্যারানর্মাল কিছু হচ্ছে, এটা নর্মাল জিনিস না। আমি সঙ্গে সঙ্গে না ওই পুরোহিতকে বললাম যে, দাদা তোমার না এটা দিয়ে কাজ হচ্ছে না, আমার না প্রত্যেকবার, আমি কেঁদে দিয়েছি। উনি আমায় বলে, তোমার বইয়ের হাতে টাকা আছে? আমি না হসপিটালে যাই, গিয়ে দেখি না টাকাটা নেই। আমি আমার রুমে গিয়ে দেখি, আমার রুমের একদম পশ্চিম দিকে কোনায় টাকাটা কেউ পুড়িয়ে ফেলেছে, আর হনুমান চালিসা যেটা ছিল ওটাও কেউ পুড়িয়েছে। তো যে পুরোহিত ছিল উনি আমাকে তার একজন গুরুর অ্যাড্রেস দেয়, আমি তার কাছে যাই। সে তো প্রথমে বলে যে এখানে নিয়ে আসতে, কিন্তু ওকে আনাটা সেই টাইমে সম্ভব ছিল না। তো গুরুটা আমাদের বাড়িতে যায় শুক্রবার করে। উনি না আমার ঘরে ঢুকছে না, উনি বলে, তোর ঘরে তোর বাড়ির লোক রয়েছে ঠিকই, কিন্তু তোর বাড়ির লোককে না যখন তখন বশ করে নেবে। আমি বলছি কে? উনি আর কিছু বলে না, বলে তোর ঘরে একজন আটা গেটে বসে রয়েছে, মানে কেউ একটা আড্ডা করে বসে রয়েছে ঘরটার মধ্যে। আমি বলছি কে? বলছে সে তো বুঝতে পারছি না, সুইসাইড করে মারা গেছে। আমার ঘাফা তখন না কাটা দিচ্ছে। আমি বলছি সে কি কম বয়সী? বলছে হ্যাঁ, ওই 22 থেকে 24 বয়সী লোক মারা গেছে, ছেলে পুরুষ, সে মারা গেছে, সে তার কিছু ইচ্ছা আছে, সে তার জন্য তোর ঘরে পড়ে রয়েছে। তো আমি বলি এখন কি করা যাবে? উনি বললো তোর বউকে আমাদের আশ্রমে নিয়ে আসতেই হবে যে করে হোক। তো একদিন না আমি, আমার মা, বাবা, নন্দিতার বাবা আর আমি সবাই মিলে ওই আশ্রমের দিকে রওনা দিই। নন্দিতাকে বলি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি, কারণ ওই পুরোই টোটালি বলে দিয়েছে ওকে কিছু জানালে চলবেই না, ও আসবে না। তো ঠিক আমরা ওই আশ্রম থেকে 1 কিলোমিটার দূরে, বিশ্বাস করুন আমি একটা জিনিস অফুরন্ত, মানে আমার ভয়, ওই দৃশ্য আমি ভুলবো না। আমার বাবা আর এক সাইডে হচ্ছে নন্দিতার বাবা, আর একদম কোনায় আমার মা। আমার বাবা আর নন্দিতার বাবাকে নন্দিতা 2 হাত দিয়ে ধরে গলা টিপে একদম সেটে দিচ্ছে, আমি ছাড়াতে পারছি না। মানে ওই আশ্রম থেকে 1 কিলোমিটার দূরে, আর খালি বিড়বিড় করে বলছে, কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? আমায় ছাড়, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমায়, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। আমরা আশ্রমে পৌঁছাই, ওকে ঢোকানো যাচ্ছে না। ওই গুরুজির কজন শিষ্য ছিল তারা ওকে ধরে ভেতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে বসায়। ওই গুরুজি প্রচণ্ড ইয়ে করে, মানে ওনাদের যা নিয়ম কানুন, কিন্তু হয় না। বলে
আমাদের নৈহাটির একটা কালী মন্দির আছে, বড় মার মন্দির বলে, ওখানে নিয়ে আসতে হবে মঙ্গলবারের দিন। তো আমরা ওকে বাড়ি নিয়ে আসি, বাড়িতে এনে না বেঁধে রাখি। ও একদম ছটপট ছটপট করছে। আমরা এদিন নিয়ে গেছে, ওই শনিবার ছিল, কি উৎপাত হয়েছে তোমার বিশ্বাস করবে না। আমার ঘর মনে হচ্ছে কাঁপছে, জিনিস একা একা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ গেটে লাথি মারছে। ঠিক সানডেটা আমরা কোনো রকম কাটিয়ে সোমবার আমরা ফোন করে বলি আর হচ্ছেই না। তো গুরুজি একটা তাগা দেয়, দিয়ে বলে তোদের কোনো ক্ষতিও করবে না, তুই এটা তোর ওয়াইফের হাতে বেঁধে দে। আমি বেঁধে দিই। সত্যি কথা বলতে না, সোমবারটা আমরা খুব রিলিফে থাকি। মানে ও, কিন্তু আমার মনে সবথেকে বেশি কষ্ট আর ভয় লেগেছিল না, যখন আমার ওয়াইফ ওই টাকাটা পড়ার পরে কোনো কথা বলছে না, খাচ্ছেও না, কিচ্ছু না, ওকে আমি চামচ দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি। মানে মনে হচ্ছে কি, মানে ওই কোমায় চলে গেলে মানুষ যেরম হয় না, ওর সেরম হয়ে গেছিলো সোমবার দিনটা। তো মঙ্গলবার আবার সেম, যখন আমরা ওকে বড়মার মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি, ও পাগলের মতো চিৎকার করছে। তো কালী ঠাকুরের সামনে বসে ওই চারিদিক ঘিরে ওকে পুরোহিতরা নানান রকম মন্ত্র পড়ছে, এই করছে ওই করছে। শেষে গিয়ে ওরা যেটা বলে, মানে ছেলেটার বাড়ির একজন, ছেলেটার খুব কাছের একজন আমার বউয়ের ক্ষতি করে। কারণ হচ্ছে ওরা ভাবে যে আমার বউ বিয়ে করেছে বলে ওনার ছেলে কষ্টে ছিল, তাই হয়তো গাড়ি জোরে চালিয়ে মারা গেছে। তো যাই হোক, ওর চিৎকার, ওরা যখন ওকে ছাড়াচ্ছিল প্রচণ্ড চিৎকার করছে। শেষে উনি আমার ওয়াইফকে ছাড়ে, মানে অভিজিৎ আমার ওয়াইফকে ছাড়তে রাজি হয়। ওকে একটা শিশিতেও বন্দি করে ওরা। আর এটাও বলে যে তুই যখন যাবি আমাদের শিশিতে ঢুকবি, আগে একটা বড়মার মন্দিরের পেছনে একটা গাছ আছে, বট গাছ, ওটা ভেঙে দিয়ে যেতে। বিশ্বাস করো, গাছে একটা ডাল ভেঙে পড়ে গেল, আমার নিজে চোখে দেখা। যাই হোক, আমার ওয়াইফ সুস্থ হয়। আমার ওয়াইফকে কিছু নিয়ম কানুন মানতে হয়, হনুমান চালিসা দিনে 3 বার পড়তে হবে, খাবার দাবার, বাইরে চুল খুলে যাওয়া চলবে না, শনি মঙ্গলবার একটু সাবধানে থাকতে হবে। তো এইগুলোই মানতে হবে বলেছিল। তারপরে আস্তে আস্তে ঠিক হয়, তারপরে আবার ও অ্যাবজর্ব করে, ও আবার প্রেগনেন্ট হয়, আবার আমাদের একটা বেবি হয়, আমার একটা মেয়ে আছে। যাই হোক, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সাংঘাতিক ভয়ানক গল্প। আজ আমরা সবাই ভালো আছি, আশা করছি যেখানে অভিজিৎ আছে সেখানে ও ভালো আছে। গল্পটা যদি ভালো লেগে থাকে পড়ে শোনাতে পারো। তো প্রথমে বলি, আজকের গল্পটা আমার কিন্তু মারাত্মক লেভেল লেগেছে। মানে গল্পটার মধ্যে না একটা আলাদা ব্যাপার ছিল ভাই। যাই হোক, তোমাদেরও যদি ভালো লাগে শেয়ার করে বন্ধুদেরকে ভয় পাওয়ার সুযোগ করে দাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও দাদার গল্পটা কেরম লাগলো। আমার ডিসক্রিপশনে আমার মেল আইডি আছে, তোমরাও চাইলে তোমাদের জীবনে ঘটে যাওয়া বা শোনা কোনো গল্প পাঠাতে পারো। আজকের জন্য এইটুকু, দেখা হবে আবার নতুন কোনো গল্পের সাথে। ভয় দেখানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।